এইচএসসি 2026 ব্যাচ, কি অবস্থা সবার? তোমাদের আজকের ক্লাস মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় ওয়ান শট এমসিকিউ আমরা শুরু করছি। ফ্রয়েডের মতে ব্যক্তিত্ব বিকাশের কয়টি স্তর রয়েছে? 5টি স্তর রয়েছে। সিগমন্ড ফ্রয়েড মনোসমীক্ষণ তত্ত্ব অনুযায়ী ব্যক্তিত্ব বিকাশের 5টি মনোলৈঙ্গিক স্তর উল্লেখ করেছেন। ক্রাচমারের মতবাদ অনুসারে কোন ব্যক্তিরা লম্বা, হালকা পাতলা ও মেদহীন হয়ে থাকে? কোন ব্যক্তিরা? সেটা হচ্ছে কি অ্যাস্থেনিক ব্যক্তিরা, অ্যাস্থেনিক ধরনের ব্যক্তিরা। জার্মান চিকিৎসাবিদ ক্রাচমার শারীরিক গঠন অনুযায়ী ব্যক্তিত্বকে 4 ভাগে ভাগ করেছেন। এর মধ্যে অ্যাস্থেনিক শ্রেণীর ব্যক্তিরা হয় লম্বা, রোগা ও পাতলা গায়ের গড়নের। ব্যক্তিত্বের মনস্তাত্ত্বিক প্রকারভেদ কে প্রদান করেন? সেটা হচ্ছে কি কার্ল ইয়ুং। সুইস মনোবিজ্ঞানী কার্ল ইয়ুং মানুষের মনস্তাত্ত্বিক বা মানসিক প্রবণতা ও আচরণের উপর ভিত্তি করে ব্যক্তিত্বের মনস্তাত্ত্বিক প্রকারভেদ প্রদান করেন। একটা হচ্ছে অন্তর্মুখী এবং আরেকটা হচ্ছে কি বহির্মুখী, এক্সট্রোভার্ট, ইন্ট্রোভার্ট। মেটা আর্ক বলতে ক্যাটেল কি বুঝিয়েছেন? মেটা আর্ক বলতে ক্যাটেল বুঝিয়েছেন যে ব্যক্তির শিক্ষালব্ধ গুণাবলী। আরবিক ক্যাটেল ব্যক্তিত্বের গতীয় সংলক্ষণকে 2 ভাগে ভাগ করেছেন, আর্ক ও মেটা আর্ক। আর্ক হলো জন্মগত বা জৈবিক প্রেরণা, যেমন ক্ষুধা, আর মেটা আর্ক হচ্ছে সমাজ ও পরিবেশ থেকে অর্জিত শিক্ষালব্ধ গুণাবলী বা প্রেরণা, যেমন মনোভাব, রুচি, মূল্যবোধ। অলপোর্টের ব্যক্তিত্ব মতবাদ অনুসারে সংলক্ষণ কত প্রকার? সংলক্ষণ 3 প্রকার। এক হচ্ছে কি মৌলিক বা প্রধান সংলক্ষণ, 2 হচ্ছে কেন্দ্রীয় সংলক্ষণ এবং 3 হচ্ছে কি গৌণ সংলক্ষণ। শেলডনের শারীরিক গঠন মতবাদ অনুযায়ী ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ কয়টা? 3টা। এক হচ্ছে অ্যান্ডোমরফিক, আরেকটা হচ্ছে মেসোমরফিক এবং আরেকটা হচ্ছে কি অ্যাক্টোমরফিক। পার্সোনা শব্দের অর্থ কি? পার্সোনা শব্দের অর্থ কি মুখোশ। ইংরেজি পার্সোনালিটি শব্দটির উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ পার্সোনা থেকে এবং যার অর্থ কি মুখোশ। সিগমন্ড ফ্রয়েড এর মতে মানব মনের 3য় স্তর কোনটি? 3য় স্তর হচ্ছে কি যে অচেতন স্তর। সিগমন্ড ফ্রয়েডের ভৌগোলিক বা গাঠনিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী মানব মনের 3টি স্তর রয়েছে: চেতনা স্তর, অবচেতন বা প্রাক চেতন স্তর এবং আরেকটা হচ্ছে কি অচেতন স্তর, যেটিকে কি 3য় স্তর বলা হচ্ছে। রফিক ছোটখাটো, গোলগাল, সে সহিষ্ণু ও সামাজিক। রফিক কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী? সে কি? সে হচ্ছে অ্যান্ডোমরফিক ব্যক্তিত্বের অধিকারী। শেলডনের তত্ত্ব অনুযায়ী অ্যান্ডোমরফিক স্বভাবের ব্যক্তিরা দেখতে নরম, খাটো ও কি গোলগাল হন এবং মেজাজের দিক থেকে আরামপ্রিয়, সামাজিক, বন্ধুবাৎসল এবং সহনশীল হয়ে থাকেন। বয়স, লিঙ্গ, অভিজ্ঞতা প্রভৃতি কোন চলো এর উদাহরণ? কোন চলো? এগুলোকে বাহ্যিক চলো এর উদাহরণ। গবেষণায় যে সকল বিষয় সরাসরি মূল পরীক্ষার বিষয় নয় কিন্তু পরীক্ষার ফলাফলে প্রভাব ফেলতে পারে, যেমন বয়স, লিঙ্গ, শিক্ষা বা অভিজ্ঞতা, সেগুলোকে বাহ্যিক চলো বলা হয়। এগুলোকে নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন। শিশুর শিশুসুলভ আচরণ, বশ্যতা ও অসহায়ত্বের জন্য পিতামাতার কোন ধরনের আচরণ দায়ী? কোন ধরনের? সেটা হচ্ছে অতি সংরক্ষণ আচরণটা দায়ী। পিতামাতা যখন সন্তানকে অতি সংরক্ষণ করেন বা প্রয়োজনকে বেশি আগলে রাখেন, তখন শিশুর মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে ওঠে না, ফলে তারা বড় হলেও শিশুসুলভ আচরণ, বশ্যতা, অসহায়ত্ব ইত্যাদি প্রকাশ করে। শেলডনের মতবাদ অনুযায়ী কোন শ্রেণীর লোকেরা খেলাধুলা পছন্দ করে এবং অন্যের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়? কোন শ্রেণীর? সেটা হচ্ছে কি যে মেসোমরফিক লোকেরা, মেসোমরফিক ধরনের লোকেরা। শেলডনের মতে মেসোমরফিক দেহের অধিকারী ব্যক্তিরা শক্ত সমর্থ ও পেশিবহুল হন। স্বভাবগতভাবে তারা দুঃসাহসিক কাজ ও খেলাধুলা পছন্দ করেন এবং অন্যের ওপর কর্তৃত্ব বা নেতৃত্ব প্রতিষ্ঠা করতে ভালোবাসেন। মেদবহুল, গোলগাল ও খাটো ব্যক্তিগণ নিচের কোন শ্রেণীর? তারা হচ্ছে কি পিকনিক শ্রেণীর। ক্রাচমারের শ্রেণীবিন্যাস অনুযায়ী পিকনিক টাইপের মানুষজন শারীরিক গঠনে খাটো, মেদবহুল ও গোলগাল হন। তো এখানে উত্তরটি কি হবে? পিকনিক। যৌতুকের টাকা দিতে ব্যর্থ হওয়ায় কন্যাকে সৎপাত্রস্থ করতে না পারার ব্যর্থতার কারণে পিতামাতা মনকষ্টে আছেন। এটি হতাশার কোন উৎস? এটি হতাশার কি সামাজিক বাধা এর উৎস।
হতাশা বা ভগ্নদশার বিভিন্ন উৎসের মধ্যে সামাজিক বাধা অন্যতম। সমাজে প্রচলিত যৌতুক প্রথা, নিয়মকানুন বা অর্থনৈতিক বৈষম্যের যখন কি ব্যক্তির লক্ষ্য অর্জনে কি বাধা সৃষ্টি করে, তখন তাকে সামাজিক বাধার কারণে সৃষ্ট হতাশা। ব্যক্তিত্বের বিকাশ ও গঠন সম্বন্ধে কারা শিক্ষণ তত্ত্ব দিয়েছেন, কারা? সেটি হচ্ছে কি ডলার্ড ও মিলার। ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে জন ডলার্ড এবং কি নীল মিলার মনস্তাত্ত্বিক উদ্দীপনা ও শিক্ষণের প্রক্রিয়ার সংমিশ্রণে শিক্ষণ তত্ত্ব প্রদান করেন। ব্যক্তিত্ব পরিমাপের ক্ষেত্রে অতি সহজ ও সুবিধাজনক অভিক্ষার নাম কি? সুবিধাজনক অভিক্ষার নাম হচ্ছে কি যে পেপার পেন্সিল অভিক্ষা। পেপার পেন্সিল অভিক্ষা হলো ব্যক্তিত্ব পরিমাপের সবচেয়ে সহজ ও দ্রুততম পদ্ধতি। এখানে পরীক্ষার্থীকে প্রশ্নপত্র ও উত্তরপত্র দিয়ে সহজে এক বা একাধিক ব্যক্তির ব্যক্তিত্ব পরিমাপ করা যায়। আলফা অভিক্ষায় কয়টি উপ অভিক্ষা রয়েছে? 8টি উপ অভিক্ষা রয়েছে। প্রথম বিশ্বযুদ্ধের সময় শিক্ষিত সৈনিকদের বুদ্ধি ও ব্যক্তিত্ব পরিমাপের জন্য আর্মি আলফা টেস্ট তৈরি করা হয়। এই অভিক্ষাটিতে মোট 8টি উপ অভিক্ষা যুক্ত ছিল। সাক্ষাৎকার গ্রহণকারী সাক্ষাৎকার প্রদানকারী সাদিককে বিভিন্ন ধরনের প্রশ্ন করে ব্যতিব্যস্ত রাখেন। এটি কোন ধরনের সাক্ষাৎকার? এটিকে হচ্ছে কি ক্লান্তিমূলক সাক্ষাৎকার। পরীক্ষার্থীকে ক্রমাগত জটিল প্রশ্নমানে জর্জরিত করে তার সহ্য ক্ষমতা, মেজাজ ও ক্লান্তি পরিমাপ করার জন্য যে বিশেষ সাক্ষাৎকার নেওয়া হয় তাকে ক্লান্তিমূলক সাক্ষাৎকার বলা হয়। পার্সোনালিটি শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এটি এসেছে কি পার্সোনা শব্দ থেকে। ইংরেজি পার্সোনালিটি শব্দটির উদ্ভব হয়েছে লাতিন শব্দ পার্সোনা থেকে, যার মূল আক্ষরিক অর্থ হচ্ছে কি মুখোশ। অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারীকে? অন্তর্মুখী ব্যক্তিত্বের অধিকারী হচ্ছে কি ঔপন্যাসিক। অন্তর্মুখী অর্থাৎ কি ইন্ট্রোভার্ট ব্যক্তিরা একাকী থাকতে, চিন্তা করতে ও নিজের ভাবনায় ডুবে থাকতে ভালোবাসেন, যেমন লেখক, কবি বা ঔপন্যাসিক। একজন ব্যক্তি আত্মকেন্দ্রিক এবং সামাজিক, এই ব্যক্তিটি কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী? এটি কি উভয়মুখী ব্যক্তিত্বের অধিকারী। যে ব্যক্তির মধ্যে অন্তর্মুখী অর্থাৎ কি আত্মকেন্দ্রিক এবং বহির্মুখী অর্থাৎ সামাজিক দুই ধরনের গুণাবলীর মিশ্রণ ও ভারসাম্য দেখা যায় তাদেরকে উভয়মুখী ব্যক্তিত্বের অধিকারী বলা হয়। গর্ডন অলপোর্টের মতবাদ কোন দৃষ্টিভঙ্গির? এটা কি কোন দৃষ্টিভঙ্গির? এটা হচ্ছে কি সংলক্ষণ দৃষ্টিভঙ্গির। গর্ডন অলপোর্টকে সংলক্ষণ তত্ত্বের জনক বলা হয়। তিনি বিশ্বাস করতেন মানুষের ব্যক্তিত্বের মূল ভিত্তি হলো নির্দিষ্ট কিছু ব্যক্তিত্ব সংলক্ষণ বা বৈশিষ্ট্যের সমষ্টি। কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির বৈশিষ্ট্য বা গুণাবলীকে নিজের বৈশিষ্ট্য মনে করে, এর নাম কি? এর নাম হচ্ছে কি একাত্মীভবন। যখন একজন ব্যক্তি কোনো বিখ্যাত ব্যক্তিত্ব বা প্রিয় মানুষের গুণাবলী ও বৈশিষ্ট্যকে নিজের মধ্যে ধারণ করে এবং নিজেকে তার সাথে অভিন্ন মনে করে, তখন কি সেই মানসিক প্রতিরক্ষামূলক প্রক্রিয়াকে কি একাত্মীভবন বলা হয়। অপরের কৃতিত্বের সাথে নিজের কৃতিত্বকে অভিন্ন মনে করাকে কি বলে? এটাকে বলা হচ্ছে কি একাত্মভবন। কি বলে? একাত্মভবন। অন্যের সাফল্য, দক্ষতা ও গুণাবলীকে নিজের মূলে মনে করা এবং তার সাথে নিজের মানসিক সংযুক্তি ঘটানোর প্রক্রিয়াকে একাত্মীভবন বলা হয়। এর মাধ্যমে ব্যক্তি নিজের আত্মবিশ্বাস বাড়াতে চেষ্টা করে। তো এই ছিল মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় ওয়ান শট এমসিকিউ। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সকলকে।